স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং ইআরআই এর চেয়ারম্যান ডক্টর আনম এহসানুল হক মিলন, আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে বাংলা ভিশনের বার্তা কক্ষে আছেন সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছে জেনে নেব দিনের সবশেষ খবরগুলো। ধন্যবাদ তাইমুর। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর ড্যামরা যাত্রাবাড়ি এলাকা। সরকারি কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও ড্যামরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের এই সংঘর্ষে আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। পরে বিভিন্ন কলেজের 8,000 শিক্ষার্থীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর আর সহ্য করা হবে না জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আগের প্র্যাকটিস অনুযায়ী পুলিশ গুলি ছুড়লে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত, সেই শঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যায়নি বলে জানিয়েছেন তিনি। এদিকে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের দুর্বলতা ছিল। একদিনে এত নাটকীয় ঘটনা কাকতালীয় নয় বলেও মন্তব্য করেন তিনি। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছে চেম্বার আদালত। এর ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচলে আপাতত কোনো বাধা থাকল না। প্রথম কর্মদিবসে সোমবার নির্বাচন কমিশনে যান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সহ অন্য 4 কমিশনার। জাতির ক্রান্তিকালে ভালো নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে সুষ্ঠু ভোটের অঙ্গীকার করেছে নতুন ইসি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলানি। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাইমুর, এইগুলোই ছিল দিনের সংবাদে উল্লেখযোগ্য ঘটনা। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। স্টুডিও আলোচনা শুরু করব জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। আপনাকে এই যে 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, মোটামুটি রণক্ষেত্রের মতো পরিস্থিতি, এর আগের দিন রাতে তেজগাঁয়ে 2 শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অস্থিরতা, এই বাস্তবতায় দাঁড়িয়ে 2 প্রভাবশালী উপদেষ্টা বলছেন, একজন বলছেন আর এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না, একজন বলছেন তথ্য উপদেষ্টা তিনি বলছেন যে এই যে পুলিশের দুর্বলতা ছিল। আপনি কি দেখেন, শুধুই কি পুলিশের দুর্বলতা, নাকি আরো কোথাও দুর্বলতার কারণেই এই ধরনের অস্থিরতা? 3 মাস ধরে যে আমরা যেসব ঘটনাগুলি দেখছি, পরিষ্কার এটার মধ্যে একটা বাচ্চা ছেলে বুঝবে যে একটা ষড়যন্ত্র ক্রিয়াশীল আছে। এই সরকারকে অস্থিতিশীল করার জন্যে, আমাদের সর্বপ্লাবী যে ছাত্রগণ অভ্যুত্থান সেটার অর্জনকে ম্লান করে দেওয়ার জন্যে, নস্যাৎ করে দেওয়ার জন্যে ষড়যন্ত্র ক্রিয়াশীল আছে নানান সেক্টরে। আপনি গার্মেন্টস খাতে গভর্নমেন্ট অনেক কষ্টে কন্ট্রোল এনেছে, আবার শিক্ষাঙ্গন অস্থির হয়ে উঠেছে। দাবি দেওয়া পৃথিবীর সমস্ত দাবি দেওয়া এসে ঝাঁপিয়ে পড়েছে এখানে এই সরকারটার উপরে। এই সরকারের বয়স মাত্র 3 মাস, শিশু সরকার বলতে হবে। তো দাবি দেওয়া ঠিক আছে, মানবে। এটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আপনাদের সব দাবি দেওয়া আমাদের কাছে লিখিত দেন, আমাদের রাস্তায় বন্ধ করবেন না, আমাদের উপরে চাপ সৃষ্টি করবেন, আমাদের কাজ করতে দিন। তো এখন এটা যদি আমরা নিজেরা নষ্ট করে ফেলি তাহলে তো এটা খুবই দুঃখজনক হবে এবং মর্মান্তিক হবে। আমরা যদি এই সুযোগ তো আর বারবার আসবে না, 50 বছর 100 বছরে আসবে না। এখন যদি উপযুক্ত সংস্কারটার একটা ভিত্তি অন্তত আমরা না করতে পারি, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি একটা প্রিমেচুর নির্বাচন আমরা দিই, তাহলে কিন্তু সেই ইপ্সিত ফলটা আমরা পাবো না। আগের মতোই অবস্থাটা হবে, তখন হয়তো অনেকে বলবে যে আগেই আমরা ভালো ছিলাম। এটা তো কোনোভাবেই হতে পারে না। আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে বলে আমি মনে করি। 18 কোটি মানুষের 24 জন উপদেষ্টার হাতে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নেই যে তারা রাতারাতি কিছু ঘটিয়ে ফেলতে পারবে, এটা সম্ভব না। শিক্ষার্থীদের আজকে এই পুরো সংঘর্ষের ঘটনাটা পুরোটা সময় জুড়ে পুলিশের একটা নীরব ভূমিকা, এটা নিয়ে একটু আলোচনা সমালোচনা আছে, এই জায়গাটিকে আপনি কিভাবে দেখতে চান? তো দুর্বলতা আছে, এবং এটাও সত্য যে মানুষ এখন পুলিশকে ভয় পায় না, বেপরোয়া হয়ে গেছে। ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা যেরকম করেছে, সেনাবাহিনী যদি এখানে অ্যাকশনে যেত তাহলে তো অনেক প্রাণহানি হতো। কারণ সেনাবাহিনী হয় নিজেরা মরবে অথবা মারবে, মাঝখানে কোনো নেই, তাদের সেরকম ট্রেনিংই নাই। ফলে তারা অনেক সংযমের পরিচয় দিয়েছে। এই ক্রান্তিকালে আমরা দেখেছি দেশকে রক্তপাতের হাত থেকে তারা রক্ষা করেছে, সেটা এরশাদের আমলে আমরা দেখেছি, এবারও আমরা দেখেছি। এইটার মধ্যে যে পুলিশের যে দুর্বলতা বলা হচ্ছে, যে পুলিশের মধ্যে তো আপনি জানেন যে রাজনৈতিক নিয়োগ হয়েছিল, স্তরে স্তরে হয়েছিল, ফলে
সেটার কুফল আমরা এখন পাচ্ছি। যে বিষ বৃক্ষ পতিত স্বৈরাচারী সরকার করে গিয়েছিল, রোপণ করে গিয়েছিল, সেটার ফলটা আমরা এখন, কুফলটা আমরা দেখতে পাচ্ছি। স্তরে স্তরে কিন্তু এই তারা নস্যাৎ করার চেষ্টা করছে। নানান প্রশাসনে আছে, বিচার ব্যবস্থায় আছে, শিক্ষা খাতে আছে, স্বাস্থ্য খাতে আছে, সব জায়গায় একটা দেশকে ধ্বংস, চুরমার করে দিয়ে গেছে। ফলে একটা সরকার 3 মাসের মধ্যে এগুলি কী করবে? এবং আমি তো ধন্যবাদ দেব, তারা যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকখানি তারা কন্ট্রোলে এনেছে এবং অর্থনৈতিক অবস্থাটা যে একটা মহাবিপর্যয় হওয়ার কথা ছিল সেটা রক্ষা করেছে। এবং আমি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে আমি অভিবাদন জানাবো। তারা, আমি মনে করি আমাদের থেকে তারা বেশি দেশপ্রেমিক। তারা যে প্রবাহ আসছে ঋণ আমাদের শোধ করতে হচ্ছে, ভয়ঙ্কর একটা সংকট হয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু তারা রক্ষা করেছে। এই এবং আমাদের প্রতিশ্রুতিও পেয়েছে এই সরকার অনেক জায়গা থেকে যে তারা সহায়তা করবে, অকুণ্ঠভাবে সহায়তা করবে, যেটা আগে কখনো পাওয়া যায়নি। তো আমরা আশাবাদী তো হতে পারি, কিন্তু আমাদের তো দায়িত্বশীল হতে হবে। জি, এই জায়গাটিতে আবার পরে যাচ্ছে। ডক্টর আনম এহসানুল হক মিলন, এই যে পুলিশের দায়িত্বশীল ভূমিকার কথা, আমাদের দায়িত্বশীল হওয়া, নাগরিকদের দায়িত্বশীল হওয়া প্রত্যেকটি জায়গা থেকে, কিন্তু আজকে পুলিশের যেই ভূমিকাটা বারবারই বলা হচ্ছে, উপদেষ্টারা বলছেন যে পুলিশ যদি আজকে বেশি ধরনের অ্যাগ্রেসিভ অ্যাকশনে যেত, সেখানে আরও ভিন্ন কিছু ঘটতে পারত। আজকের এই যে শিক্ষার্থীদের যে সংঘর্ষ ঘটনাটা আপনি কি দৃষ্টিতে দেখতে চান? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ হাফিজ ভাই এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের দিন নয়, এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হচ্ছে। যদিও আমাদের দল সহ, জামাত সহ সকলে এই সরকারের সফলতা কামনা করেছে এবং যৌক্তিক সময় পর্যন্ত এই সরকার কাজ করুক সেটাও চেয়েছে। তারপর আমরা প্রথমেই দেখলাম কি হলো, কোর্টে একটা কু হয়ে যাওয়ার কথা ছিল। ছাত্র জনতা আবার সেখানে গিয়ে এই কোর্টের কুকে রক্ষা করলো। তারপর আমরা দেখলাম কোর্টে কিছু চেঞ্জেস আসলো। ঠিক আছে, ভালো মনে হলো, ভালো হয়ে গিয়েছে। কিন্তু এখন আবার দেখলাম হঠাৎ করে বলা নেই কওয়া নেই, ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হবে, লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান না করে, সেটা নিয়ে 3-4 দিন অস্থিরতা। এটা কেন হবে? আপনি একটা জিনিসকে বন্ধ করবেন, আপনি কিন্তু চিন্তা করতে হবে তার অল্টারনেট কি। আর দেশ এমন কোন অর্থনৈতিকভাবে হঠাৎ করে এমন অবস্থায় আসেনি যে আপনি একটা শিফট করতে পারেন। এই ধরনের সিদ্ধান্ত কেন, সেটা নিয়ে হলো। আমরা দেখলাম বোর্ড অফিস ঘেরাও করলো শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে বোর্ডে যে চেয়ারম্যান আগে ছিল সেই চেয়ারম্যানই আছে, তাকেও কিন্তু তখন বদলানো হলো না। তারপর দেখলাম শিক্ষার্থীরা সচিবালয়ে গিয়ে আক্রমণ করলো, আমরা পরীক্ষা দেবো না, পরীক্ষার সরকার মেনে গেল। তারপর দেখলাম 7 কলেজ মিলে বিশ্ববিদ্যালয় করতে হবে, মনে যেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় অভাব হয়ে গেছে, তারা সেইটা নিয়ে আন্দোলন করল। তারপর দেখলাম তিতুমির হঠাৎ করে বললো যে আমাদেরকে বিশ্ববিদ্যালয় করে দাও। আরে ভাই, একটা বিশ্ববিদ্যালয় করতে 5 বছর লাগবে, আর তুমি যদি বিশ্ববিদ্যালয় পড়তে, কত বিশ্ববিদ্যালয় আছে, সেই আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়। তার মানে এটা কি যৌক্তিক আন্দোলন? তো যারা আন্দোলন করলো তাদেরকে খতিয়ে দেখতে হবে কেন। এই গভর্নমেন্টের যে সিক্রেট এজেন্সিগুলি রয়েছে, এনএসআই রয়েছে, তারা কি করছে, তো এটা কেন হলো? তারপরে আজকে 3টি শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর হলো, পুলিশ নিরাপত্তার ভূমিকা পালন করলো। পুলিশ বললো যে আমাদের এইটা নেই, সেটা নেই, ওইটা নেই, ভঙ্গুর। এই 100 দিন হয়ে গিয়েছে, আপনার সব চলে গিয়েছে। ট্রেনিং কি চলে গিয়েছে? ট্রেনিং তো চলে যায়নি, এটা হতে পারে না। আবার দেখেন ডক্টর ইউনূস সাহেব 1 লক্ষ টাকা করে ঋণ দিবেন, কি কি সমস্ত। আজকে আমার কচুয়া থেকে 35টি গাড়ি মালিকরা তাদেরকে দিয়ে দিয়েছে বিনা ভাড়ায়, তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, সাভারে আসবে। হ্যাঁ, এখন আমার ছাত্ররা ছেলে সেখানে প্রতিহত করলো, পুলিশ আসলো না। কেন আসলো না? সামথিং স্মেলস ফিশি। মানে পুলিশকে ডাকার পরও তারা আসলো না। এখন আসুন, 35টি গাড়িতে শত শত লোক, সেখানে কি একটা হরেবল সিচুয়েশন হয়েছে। বাসের মালিককে আওয়ামী লীগেরা, বাসের পরিচালককে, ড্রাইভারকে আওয়ামী লীগেরা, শ্রমিক সংগঠনগুলো তারাই আছে, কোনো চেঞ্জ নেই। কয়েকদিন আগে ইউপি চেয়ারম্যান 4 জনকে বাদ দিল, 8 জনকে রেখে দিল। ভাই, 4 জন যেভাবে নির্বাচন হয়েছে, 8 জন সেভাবে নির্বাচিত হয়েছে। জনপ্রশাসন এই ধরনের আদেশ দিয়ে দিল, সেখানে যে লোকাল স্টেক হোল্ডার আমরা আমাদের সাথে কি আলোচনা করেছে? করেনি। বৈষম্যবিরোধী আন্দোলন করেছে ছাত্ররা, বৈষম্য তো এই 12 জন চেয়ারম্যানই কিন্তু তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে। 4 জনকে বাদ দিলেন, 8 জনকে রেখে দিলেন, কিভাবে? সামথিং গোয়িং অন, এটা বেশ ষড়যন্ত্র। তারপরে দেখতে পাচ্ছেন টেলিফোন রেকর্ডিং ফাঁস হচ্ছে, আপ্পা আপ্পা আপ্পা, শুনতে পাননি? তাতে প্রচুর পয়সা রয়েছে, যার যার অবস্থানে যে রয়েছে, মামলা হচ্ছে, কোন রকম সেটা নিয়ে অ্যাকশন হচ্ছে না।
তাহলে এরকম একটা অবস্থাতে আজকে যদি তিনি টুস করে ঢুকেই পড়েন, তাহলে দেশের অবস্থা কি হবে চিন্তা করেছেন? এটাকে এত ছোটভাবে দেখা যাবে না, এটা বিশাল ষড়যন্ত্র এবং প্রতিদিনই ঘুম থেকে উঠে একটা না একটা হচ্ছে। তাহলে পুলিশ, তাহলে কি জন্য এই সরকার দায়িত্ব পাওয়ার পরপরই যারা 2009 থেকে 2024 পর্যন্ত যে সমস্ত পুলিশ অফিসার থেকে চাকরিচ্যুত করা হয়েছিল তাদেরকে দলীয় কারণে বা বিভিন্ন কারণে তাদেরকে একটা শর্ট টার্ম কন্ট্রাকচুয়াল বেসিসে অ্যাপয়েন্টমেন্ট দিলেই তো আপনি বিশাল অঙ্কের একটা পেতেন। এখন আপনি পুলিশ চেঞ্জ করতেন এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, লেয়ারে 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 তাদের লোক আপনি নতুন কখন আনবেন? ইট উইল টেক টাইম। দেখুন কেয়ারটেকার গভর্নমেন্ট, হাফিজ ভাই আমাকে কারেক্ট করবে, 2001-এ কেয়ারটেকার গভর্নমেন্ট এসেই তারা কি করলো, সারা বাংলাদেশে রিপ্লেস করলো, এখানে ওখানে ওখানে, এক রাত্রে করলো। তাহলে তারা কি এটা করতে পারতো না? তারা করতে পারেনি কেন? মানে এই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের ভিতরে ওই ধরনের কার্যকরী ভূমিকা নেওয়ার মতো তাদের অ্যাবিলিটি বা তারা ওই ধরনের মনস্তাত্ত্বিক প্রস্তুতি নেননি, বা দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগকে হেলা খেলায় মনে করছে। সেদিক থেকে আমি মনে করি যে সরকারের প্রচন্ড দুর্বলতা রয়েছে। হাফিজ ভাই বললেন যে তাদের সাকসেস রয়েছে, রিমিটেন্স আসছে, ইকোনমিক সাকসেস রয়েছে, তারা রিমিটেন্সের টাকা দিয়ে রিজার্ভে হাত না দিয়ে ঋণ পরিশোধ করছে, অনেক সাকসেসও রয়েছে। কিন্তু সব সাকসেসই শেষ হয়ে যাবে যদি আপনি জনপ্রশাসন, পুলিশ, বিচার বিভাগ এগুলিকে কন্ট্রোলে না আনতে পারেন। জি, আবার আপনার কাছে আসবো কবি হাসান হাফিজ। এই যে এই প্রসঙ্গটা আমি আসতাম, এই যে 1 লাখ টাকা ঋণ মিলবে এই একটা ধোয়া তুলে পুরো দেশ থেকে লোক এখানে জড়ো করে, এবং অনেক জায়গায় আমাদের কাছে খবরও এসেছে 500-1000 টাকা করে মানে ফ্লেক্সিতে বিকাশে লেনদেন হয়েছে, রেজিস্ট্রেশন করে তারা এসছে। এই জায়গাটি এই যে ডক্টর আনম ইসলাম মিলন বলছেন যে আওয়ামী লীগকে আসলে হেলায় ফেলায় নিলে চলবে না, ষড়যন্ত্রের গভীরতাটা প্রকটতা যদি। এটা মিলন ভাই ঠিকই বলেছে। এটা কিন্তু 1 মাস ধরে আমি জানি যে এটা অর্গানাইজ করা হয়েছে, যে করেছে তাকে ধরা হয়েছে, আটক করা হয়েছে, এবং মানুষ তো মানে এত প্রতারিত হতে ভালোবাসে, মনে হয় কারো বুদ্ধিশুদ্ধি হলো না যে এটা একটা অবাস্তব জিনিস হতে পারে। তো এগুলি নানান ক্ষেত্রে নিত্য নতুন অনেক জিনিস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটার কেউ কেউ নাম দিয়েছে ঋণ লীগ। হ্যাঁ, তো নতুন নতুন অভিনব সব আন্দোলন আমরা দেখতে পাচ্ছি, এবং এগুলির পেছনে সবগুলির পেছনে আওয়ামী লীগের হাত আছে, পরিষ্কার কথা এটা। এবং এটা পুলিশ পরিষ্কার বলেছে আজকে যে ছদ্মবেশী সন্ত্রাসীরা ছিল এখানে, সব ছাত্র ছিল না, যে সব আক্রমণগুলি হয়েছে। এটা তো খুবই মর্মান্তিক, মানে আমরা ছাত্রদেরকে তো এইভাবে দেখতে চাই না। এবং যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো এখানে কিন্তু আবার গুজবও উঠে গিয়েছিল যে 3 জন মারা গেছে। তো ফলে গুজবটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। একটা কথা আছে যে স্বাস্থ্য কিন্তু সংক্রামক না, ব্যাধিটা হচ্ছে সংক্রামক। খারাপ জিনিসটা কিন্তু দ্রুত ছড়ায়। এখন যেহেতু মিডিয়াকে নষ্ট করে ফেলেছিল পতিত স্বৈরাচার, মিডিয়ার উপরে মানুষের আস্থাটা এখনো ফিরে আসেনি। আমাদেরও কিছু দোষ ত্রুটি ছিল, সেলফ সেন্সরশিপ ছিল, আমরা বেশি চাটুকারিতা করেছি, কেউ কেউ সেটা সীমা ছাড়িয়েও করেছি, কিন্তু নিয়ন্ত্রণটা ছিল সরকারের। অনেক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিকমতো। আপনার টকশোতে এখন যেরকম আমরা খোলামেলা কথা বলতে পারছি সেই পরিবেশটা ছিল না। ফলে মানুষ ফেসবুকের দিকে ঝুঁকে পড়েছিল। ফেসবুক তো আনসেন্সর্ড একটা, যে কেউ যা ইচ্ছা হলো সেটা লিখে দিতে পারে, কেউ এটা যাচাইও করে না। চিলে কান নিয়েছে শুনে আমি কানে হাত দিচ্ছি না, আমি দৌড়াচ্ছি চিলের পেছনে। ফলে ক্ষতিটা হয়ে যাচ্ছে, দেশের ক্ষতি হয়ে যাচ্ছে, রাষ্ট্রের ক্ষতি হয়ে যাচ্ছে, সমাজের ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক প্রাণহানি হচ্ছে, মানুষ খারাপ জিনিসটা বিশ্বাস করছে। এবং আমাদের পাশের দেশে ভারতের মিডিয়া তো মুখিয়ে আছে, একটা ছোটোখাটো ঘটনা পেলে তারা সেটাকে অতিরঞ্জন করছে, নানানভাবে করছে, এবং আন্তর্জাতিক মহলেও সেই ষড়যন্ত্রটা আছে। এটা কিন্তু প্রমাণিত হয়েছে, ফ্যাক্ট চেকের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তথাকথিত সংখ্যালঘু ইস্যু এই যেই কার্ড খেলা হয়েছে সেগুলি নানানভাবে দেখা গেছে যে সেগুলির মধ্যে মিথ্যাচার আছে, এবং এটার মধ্যে পতিত স্বৈরাচারের ঘাপটি মারা লোকেরা কিন্তু ইন্ধন দিচ্ছে, এটা প্রমাণিত হয়েছে। এটা গার্মেন্টস খাতে যে অস্থিরতা হয়েছে সেখানেও কিন্তু তাদের যোগসাজশ ছিল, সেটাও প্রমাণিত হয়েছে। ফলে সরকারকে যদি কঠোর হাতে এগুলি দমন না করে এবং গোয়েন্দা সংস্থাগুলি যদি সঠিকভাবে কাজ না করে, 1 মাস ধরে অর্গানাইজ করা হলো এই ঋণ লীগের এই যে এই পুঁজি বিনা সুদে তার টাকা দেবে, তো এই গোয়েন্দা সংস্থা কি করেছে? ঘাস কেটেছে। 1-2টা গোয়েন্দা সংস্থা কিন্তু নেই, 17টা 18টা গোয়েন্দা সংস্থা এই সরকার পোষে, আমাদের ট্যাক্সের টাকায় পোষে। কিন্তু তাদের এই ব্যর্থতা, সেখানেও লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, পরিষ্কার কথা। না হলে এটা হবে কেন? এটা আগের থেকে কেন সরকারকে রিপোর্ট করলো না, সেটার ব্যবস্থা নেওয়া হলো না?
সেই ইয়েটা তো সমালোচনাটা তো করতে হবে সরকারকে। যেখানে তাদের দোষ ত্রুটি আছে তারা বলেও যে দোষ ত্রুটি আমাদের ধরিয়ে দিন। তো এইসব অপরিপক্ষ কিছু উপদেষ্টা আছেন, তারা বল্গাহীন কথাবার্তা বলছেন, এবং যেটা এজেন্ডা নয়, এই সরকারের কাজ নয়। পলিথিন ইজ এ নট ইস্যু, তাই না? এখন মানুষের হলো শান্তি শৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। নাভিশ্বাস উঠে গেছে। সরকারের উপদেষ্টারা বলছে হ্যাঁ আমিও বাজারে যাই, চাপে আছি, এটা তো তারা করছেটা কি সেটা কন্ট্রোল করতে পারছে না। সেই জায়গায় কি তাহলে প্রায়োরিটি নির্ধারণ করতে গিয়ে কি কোথাও ভুলভ্রান্তি আছে? অবশ্যই আছে, অপরিপক্কতা আছে, অদক্ষতা আছে। ঠিক আছে, আমরা মানলাম তারা নবীন, কিন্তু সেটা যদি বল্গাহীনভাবে অনেক বেশি হয়ে যায় সেটা তো মানুষ সহ্য করবে না। আমি যদি এখন একটা ডিম কিনতে না পারি, আমি যদি একটা পেঁয়াজ কিনতে না পারি, তাহলে তো আমার তাহলে পরিবর্তনটা এসে কি লাভটা হলো? আমার পেটে যদি ক্ষুধাটা থেকে যায় তাহলে তো এই বিপ্লবটা অর্থহীন হয়ে যাবে। সেটার তো অ্যাড্রেস করতে হবে আগে, সবার আগে। সেটা তারা সেইভাবে পারছে না। তো এই সিন্ডিকেটগুলি আছে, সেগুলি তারা ভাঙতে পারছে না। তো এই সিন্ডিকেটগুলি কিন্তু সেই বেনিফিশিয়ারিরাই, সেই স্বৈরাচারের দোসররাই কিন্তু নিয়ন্ত্রণ করছে। আপনি দেখবেন সব ক্ষেত্রে কিন্তু এই তাদের অপচ্ছায়া এবং মানে কি বলবো কালো হাত আছে, সেগুলিকে গুড়িয়ে দিতে পারছে না। সেটা করতে হবে, কঠোরভাবে করতে হবে, তাহলে দৃষ্টান্তমূলক কিছু করতে হবে, তাইলে মানুষ যদি একটু স্বস্তি শান্তি পায়। জি, ডক্টর আনু ইসলাম লোকমান, এই যে সংখ্যালঘু কার্ড, এই জায়গাটিতে একটু উল্লেখ করতে চাই। আজকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়েও ডিবিতে গেছে, শাহবাগে। মানে এই যে সংখ্যালঘু কার্ড, সংখ্যালঘু নয়, সনাতনী ধর্ম কার্ড। দেখুন কিভাবে এটা শুরু হচ্ছে। প্রথমে শুরু হয়ে গেল, কলকাতার মিডিয়াগুলো বলা শুরু করলো, তারপর এটা যেতে যেতে প্রিয়া দাস সেই ইউএসএ, তারপর ট্রাম্প। দেখুন কি অর্গানাইজড ওয়েতে আসলো। আচ্ছা, সনাতনী ধর্মরা কি ইতিপূর্বে আমার দেখা এত বড় সমাবেশ তো তারা করেনি, যেটা চট্টগ্রামে দেখলাম, যেটা রংপুরে দেখলাম। কেন এটা হচ্ছে? কোথায় কি সনাতনী ধর্মের উপর কি হচ্ছে আমরা তো চোখে কোথাও দেখিনি। তাহলে এটা কি ক্রিয়েটেড জিনিসটা? আমরা কি এটা বুঝি না? তার মানে কি এখানে উস্কানির ব্যবস্থা করা হচ্ছে? কারা উস্কানি করছে এগুলি কি আপনাকে আমাদের দেখার দায়িত্ব নেই? ভাই, এতদিন তোমার দাবি দেওয়া নেই, এখন এই সরকার আসতে না আসতেই, এই সরকার তো দাবি দেওয়ার সরকার না, এই সাথে ইন্টারিম গভর্নমেন্ট, তারা কিছু সংস্কার কাজ করবে এবং সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে যাবে, দলীয় সরকার দায়িত্ব পাবে, তারা করবে। গত 16 বছর কোনো দাবি দেওয়া নেই, এখন প্রত্যেক দিন দাবি দেওয়া নতুন নতুন সব দাবি দেওয়া, এইটা দাবি দেওয়ার সরকার না। আমি মনে করি এই সরকার সুস্পষ্টভাবে বলে দেওয়া উচিত যে দিস ইজ নট আওয়ার ডিউটি, ডোন্ট কাম ফরওয়ার্ড। এবং পুলিশকে সেইভাবে ব্যবস্থা নিতে হবে। পুলিশ দায়িত্ব নিতে পারবে না কেন? তারা তো ঠিকই পদায়ন হয়েছে, তারা তো ঠিকই প্রমোশন নিয়েছে, সবকিছু তো তারা করেছে, কিন্তু পুলিশ এখন চুপ হয়ে বসে আছে। এটা হতে পারে না। যারা চুপটি মেরে বসে আছে তারা নিশ্চয়ই কাদের দোষ হতে পারে। এই সরকার যদি কোনো অবস্থাতে ব্যর্থ হয়, যেটা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন বলেছেন, তাহলে জাতি কত বড় খ্যাতিসদ্ধ এটা দেখতে পেয়েছেন। তারপরে কথাগুলোকে মানে অপবাদ হিসেবে কথা দেওয়া হচ্ছে। ভাই, নির্বাচন না সংস্কার? কে বলেছে বিএনপি নির্বাচন চায় না, সংস্কার চায় না? এটা তো চিকেন ফার্স্ট না এগ ফার্স্ট, এটা তো বলার কোনো প্রয়োজন নেই। সংস্কারের গতিতে যাবে। নির্বাচন সংস্কার প্রসঙ্গে যাব, সেইখানে একটি প্রশ্ন করতে চাই যে সরকারের অগ্রাধিকার নির্ধারণে কি তাহলে কোথাও ভুল হচ্ছে, যে কোথায় কোথায় আসলে কোন কাজগুলো আগে করা দরকার? অবভিয়াসলি হাফিজ ভাই কি বললেন, পলিটিক্যাল ব্যাপার কি ইজি এজেন্ডা এখন দরকার ছিল। এখন কি আপনি এনভায়রনমেন্ট ক্লিন করতে আসছেন? এখন জনগণের সুস্থি দর্জন যা দরকার সেটা করেন। আপনারা কি পেরেছেন প্রথম 15 দিন যে কারণ বাজার থেকে ডিম সবজি কমেছিল, এখন কেন এগুলি দাম বেড়ে গিয়েছে? আপনি কি পেরেছেন? পথে চাঁদা হচ্ছে না বলছেন, তাহলে 1 টাকা কি আপনার ভাড়া কমেছে না দ্রব্যমূল্য কমেছে? দিচ্ছেন না। আপনারা এখন আসছেন যে এনভায়রনমেন্ট ক্লিন করতে, আপনারা আসছেন ব্যাটারি চালিত বন্ধ করতে। দিস ইজ নট ইউর ইস্যু। আপনার ইস্যু যে বাংলাদেশ আগামী দিনে ফ্যাসিবাদী রাজনীতি ফেরত আসবে না এবং এদেশের ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, জনপ্রশাসন ঠিক হবে, পুলিশ প্রশাসন ঠিক হবে, নির্বাচন কমিশন ঠিক করবেন এবং সুষ্ঠুভাবে একটি নির্বাচন দিবেন। এবং অর্থনৈতিক বিষয়টিকে আপনাদের গুরুত্বের সাথে দেখতে হবে। আপনারা কোনো তাদের কোহেসিভনেস নাই, কোঅর্ডিনেশন নাই। একজন এই বলছে 3 বছর পরে নির্বাচন, আরেকজন বলছে 2 বছর পরে নির্বাচন, যার যার মতো কথা বলছে। আবার কেউ কেউ তো বলছেন যে শুধু নির্বাচন দিতেই সরকার আসেনি, অনেক উপদেষ্টা বলছেন এক কথা বলছে। তাতে কি এই কথা বলার জন্য, অতিকথনের জন্য তো হাসান মাহমুদ দেশ ছেড়ে পালিয়ে গেছে, এখন এরা আবার অতিকথন শুরু করলো কেন? জি, কবি হাসান হাফিজ, এই যে আপনি তো দৈনিক কালের কণ্ঠের
সম্পাদক, একটি পত্রিকা অফিসকে ঘিরে গত 2-3 দিন উত্তেজনা আছে। প্রথম আলো কার্যালয়ের সামনে কারণ বাজু তো আছেই, রাজশাহীতে হামলা। এই জায়গায় তথ্য উপদেষ্টা বলছেন যে মানে একটি প্রতিষ্ঠান তো এভাবে বন্ধ করে, যে হুমকি ধামকি, এই জায়গাটিকে আপনি কিভাবে দেখবেন? এটা তো গ্রহণযোগ্য না কোনোভাবে। এটা তো বিশ্বের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে যে আমরা একটা জঙ্গি দেশে, একটা আফগানিস্তানে আমরা পরিণত হতে যাচ্ছি। এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনার যদি মত পছন্দ না, আপনি সেটা বর্জন করেন, আপনি লিখে প্রতিবাদ করেন, আপনার প্রেস কাউন্সিল আছে সেখানে করেন, মামলা করেন, তাই না? তো সেটার তো একটা শান্তিপূর্ণ পদ্ধতিতে হতে হবে প্রতিবাদটা, গ্রহণযোগ্য পদ্ধতিতে। আপনি এরকম গরু জবাই করবেন তারপরে এসে দখল করে থাকবেন, এটা কোনোভাবে, আমরা যেখানে বলছি যে গণমাধ্যম এখন অনেক স্বাধীন, কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। এটা বিশ্বে একটা সুপরিকল্পিতভাবে আমাদেরকে হেয় করার জন্য এবং ভুল মেসেজ দেওয়ার জন্য এটা আছে বলে আমার মনে হয়। এটার পেছনে ষড়যন্ত্র আছে, সেটাকে কিন্তু সরকারকে আনআর্থ করতে হবে এবং সেটা সেইভাবে অ্যাড্রেস করতে হবে। জি, এই জায়গাটিতে আপনি জি কোন একটি পত্রিকাকে টার্গেট করে প্রেস ক্লাবের সভাপতি উনি বলবেন, আমরা যতদিন দেখেছি এক একজন পত্রিকা, এক একজন মিডিয়া, এক একজনের একটা উদ্দেশ্য, এক একটা কানেকশন, এক একটা তাদের টার্গেট থাকে। এইটা তো আমি থাকি। এখন যেহেতু সংবাদপত্রের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা 100% আপনি এনজয় করছেন, তো মিডিয়ার স্বাধীনতা যদি এনজয় করেন, কেউ যদি মিডিয়াতে আপনার বিরুদ্ধাচরণ বা তাদের স্ট্র্যাটেজি, আপনি আরেকটা মিডিয়া দিয়ে সেটাকে খণ্ডান। মল্লযুদ্ধে যাওয়া তো দরকার নেই আপনার, এখন তো ওপেন বলতে থাকেন। বলছেন যে এই ঘটনাটি তো বিশ্বে একটি ভিন্ন বার্তা দেবে। অফকোর্স এই গভর্নমেন্টকে জেপোটাইজ করার জন্য এখনো কিছু নাই যে এই পর্যন্ত করা হচ্ছে না। কবি হাসান হাফিজ, একটু ভিন্ন প্রসঙ্গে যাই, নির্বাচন সংস্কার। এই যে বারবার একটি কথা বলা হচ্ছে, নির্বাচন না সংস্কার, সংস্কার না নির্বাচন, কোনটি আগে, কোনটিকে গুরুত্ব দিতে হবে? বলা হচ্ছে দুটিকে এক ধরনের সাংঘর্ষিক জায়গায় মুখোমুখি না মুরগি আগে, এটা বিতর্ক আর কি, তাই না? সংস্কারও হবে, নির্বাচনও হবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আগামী 2 বছর পরে কি হবে আমরা জানি না, তখন আবার নতুন সংস্কার দরকার হবে, তাই না? একটা ভিত্তি, মোটামুটি একটা যৌক্তিক ভিত্তি তৈরি করতে হবে এবং সেটা নির্বাচিত সরকার সেটাকে এগিয়ে নিয়ে যাবে। দেশ তো চালাবে রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকার খুবই সাময়িকভাবে এসছে, অল্প সময়ের জন্য এসছে, তারা একটা ক্ষেত্র তৈরি করে দিয়ে যাবে, সেটার ভিত্তিতে একটা নির্বাচন, সেই সময়টা নিয়ে তো নানা বিতর্ক হচ্ছে, স্বচ্ছ, গ্রহণযোগ্য, একটা অবাধ, নিরপেক্ষ এবং সবার ভোটাধিকার নিশ্চিত হবে। সেইটাই হলো মূল জিনিস, তাই না? এইটার কারণে সংস্কার কমিশন অনেকগুলি গঠন করা হয়েছে, কোনোটার কমিটিই হয় নাই, কোনোটা 1-2টা মিটিং করেছে। তো এই গতি তো মন্থর যদি সামগ্রিকভাবে বলি। এবং এখানে আমার মূল কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলিকে ইনভলভ করা হয় নাই। আপনি সংস্কার করলেন, তত্ত্বাবধায়ক সরকার, আমি রাজনৈতিক দল, আমার পছন্দ হলো না, আমি ইলেক্টেড হয়ে আমি তো এটা মানলাম না, ফেলে দিলাম, তখন কি হবে? সবই ব্যর্থ। এখন যদি সবাইকে অংশগ্রহণমূলক একটা সামগ্রিকভাবে সম্পৃক্ত করে যদি একটা সুপারিশ করা হয়, তাহলে যে আপনার কাছ থেকে অঙ্গীকার নিলাম যে এটা যে আমরা করছি, আপনি এটা ক্ষমতায় এসে এটা বাস্তবায়ন করবেন, আপনি এগিয়ে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আর পিছনে ফেরার কোনো সুযোগ থাকবে না। কিন্তু আপনি একটা জোর করে চাপিয়ে দিবেন, আমার এটা পছন্দ হলো না, আমি এটা ফেলে দিলাম, আপনি তো কিছু করতে পারবেন না। সেটা তো সব কিছু, সময়টা নষ্ট হলো, অর্থ নষ্ট হলো, জাতি, উই কান্ট অ্যাফোর্ড দ্যাট। এই মুহূর্তে তো একটা মুহূর্ত একটা বছরের সমান, তাই না? সেইভাবে তো আমাদের কাজটা করতে হবে, আমরা সেইভাবে কাজটা করতে পারছি না। জি, ডক্টর আনোয়ার হোসেন, এই যে সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই বলছেন তারেক রহমান, এই যে সংস্কার, নির্বাচন, এই নিয়ে যে একটা, আপনি যদি খুব ক্রিটিক্যালি লক্ষ্য করেন, সামহাউ বিএনপিকে দোষারোপ করার জন্য একটা মেকানিজম চলছে। আপনি দেখেন, প্রেসিডেন্টকে অপসারণ করবেন, একজন উপদেষ্টা বললেন প্রেসিডেন্ট তার নৈতিক স্খলন হয়েছে তার স্টেটমেন্টের মধ্য দিয়ে এবং তার পদ থেকে হওয়া উচিত বলেছেন তো একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে জিজ্ঞেস করুক যে সংবিধান এটা নেই, কি করা যায়, সেটা না করে দোষে হচ্ছে বিএনপি চায়, বিএনপিকে দোষারোপ। উনি একজন উপদেষ্টা যে বললেন, আবার ছাত্ররা কেউ চলে গেল শহীদ মিনারে, কেউ চলে গেল বঙ্গভবনে, কিন্তু এটা সলিউশনটা কি? সরকার যখন নিজমুখী স্টেটমেন্ট দিলেন, তখন তারা এর সলিউশনটা সুপ্রিম কোর্টে নিয়ে এসে বলতেন দেয়ার ইজ এ সলিউশন। সেই সলিউশনটা না বলে বসলেন যে বিএনপি প্রেসিডেন্ট অপসারণ চায় না, মানে খুব ক্রিটিক্যালি, মানে ইনডিরেক্টলি বিএনপিকে দোষারোপ করতে যাচ্ছে। ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1970 বাকশাল দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া হয়েছে, নিঃশেষ করে দেওয়া হয়েছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করে দিলেন। তাহলে আমরা এখন বলবো যে না, আমরা বহুদলীয় গণতন্ত্র মানি না?
তাহলে কি 2014 সালে যে নির্বাচন হয়েছে, জনগণ বলেছে বিরোধী দল বিএনপির মতো বৃহৎ দল নেই, অতএব নির্বাচন মানি না, 153 আসনে নির্বাচন হয়নি, নির্বাচন মানি না, ইন্টারন্যাশনাল মানি না। 2018 সালে মধ্যরাতে নির্বাচন হয়েছে, ডিসি এসপি ইউনোরা নির্বাচন করেছেন, সেই নির্বাচন বলেছে একপেশি নির্বাচন, নির্বাচনকে কেউ গ্রহণযোগ্যতা পায়নি, ক্রেডিবল ইলেকশন হয়নি। 2024-এ আমরা মামুরা, আমরা ডামিরা হয়েছে, কারণ কি বিএনপি নেই বলে। তাহলে আমরা বিএনপি বলি নির্বাচন হলে আমরা মাঠে খেলবো, খেলে আমরা জয়যুক্ত হব। তাহলে এখন আওয়ামী লীগ কি থাকবে কি থাকবে না, ইজ ইট বিএনপির ডিউটি? আমরা বলেছি আমরা বহুদলীয় গণতন্ত্র চাই। অতএব এইভাবে ইনডাইরেক্টলি বিএনপিকে দোষারোপ করা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে মাঠে আনতে চায়। ভাই, আপনারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট করেছেন, সেখানে তাদেরকে বিচার করুন, ফাঁসি দেন, তারা এলিমিনেট হলো না, তারা থাকলো, ডাজ ইট আওয়ার ম্যাটার? কিন্তু এখানে সুপরিকল্পিতভাবে প্রত্যেকটি ইস্যুতে এখন নির্বাচন কমিশন সংস্কার করে যদি নির্বাচন দিতে চান, তাহলে আপনার জনপ্রশাসনের দরকার আছে, আপনার পুলিশের দরকার আছে, আপনার বিচার বিভাগের দরকার আছে। সেই কারণে আপনারা বলছেন যে আপনার সংস্কারও করবেন, নির্বাচনের দিকে এগোবেন। হ্যাঁ, আপনার নির্বাচনের ট্রেনে উঠেছেন, কিন্তু এটার গতি কত তা তো বলেননি। তাহলে আপনি বলে দেন রোডম্যাপটা, তাহলে তো হয়ে যায়। আমরা শুনতে চাচ্ছি আপনি কি বলতে চাচ্ছেন, রোডম্যাপটা পরিষ্কার বললে অসুবিধাটা কি? জি, এই আলোচনায় ফিরছি একটি বিরতির পর। দর্শক, নিউজ এন্ড ভিউজ ছোট বিরতি, সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজে। কবি হাসান হাফিজ, এই যে বিএনপিকে সবকিছুতে কৌশল একটা দোষারোপের মধ্যে ফেলা, এখানে আওয়ামী লীগ একটা খুবই ধূর্ত এবং ধুরন্ধর দল, সেটা কিন্তু একটার পর একটা চাল তারা চালছে। আপনি 3 মাসে দেখেন কতগুলি সেক্টরে অস্থিরতা তৈরি হলো, তাই না? আনসারের বলেন, তারপরে কোর্টে বলেন, প্রশাসনে বলেন, গার্মেন্টসে বলেন, পুলিশে বলে, শিক্ষা প্রতিষ্ঠান তো স্বাভাবিক হচ্ছে না, তো এখনো অস্থির হয়ে আছে। এটা কেন হবে, তাই না? ছাত্ররা যে রকম অর্জনটা করেছে সেটাকে ম্লান করার জন্য কিন্তু মানে সেখানে ইনফিল্ট্রেশন হচ্ছে, সেখানে ঢুকে গিয়ে এটাকে নষ্ট করার জন্য ঘটনা ঘটানো হচ্ছে, যেগুলি ছাত্র না। তারপরে নানান জায়গায় কিন্তু মানে ধরা পড়ছে এরা যুবলীগের কর্মী, ছাত্রলীগের কর্মী, পরিষ্কার। তো সেগুলি সেই অনুযায়ী কিন্তু আমরা সেভাবে সচেতনভাবে এটাকে প্রতিরোধ করছি না। যতটা হওয়ার কথা ছিল, যে প্রতিশোধ নেওয়ার কথা ছিল, তার কিছুই হয় নাই কিন্তু সেই তুলনায়। এখানে যদি আওয়ামী লীগ থাকতো রক্তগঙ্গা হয়ে যেত দেশে, পরিষ্কার কথা। এটা আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসেবে ভয়ঙ্কর, ভয়ঙ্কর। এটা আমরা অতীতে দেখেছি। এটা কথাটা সত্যিকার অর্থে এটা খোলামেলা বলতে হবে, পরিষ্কার করে বলতে হবে, কোদালকে কোদাল বলতে হবে। তো তারা থেমে নাই, তারা নানানভাবে ষড়যন্ত্র একটার পর একটা, এবং পার্শ্ববর্তী দেশের ইন্ধন আছে এটার মধ্যে, পরিষ্কার। আমরা খোলামেলা এটা বলতে চাই। এখনো কেন সীমান্তে রক্ত ঝরবে? আমরা এটা চাই না। ভারত আমাদের বন্ধু, ঠিক আছে, সুপ্রতিবেশী বন্ধু হোক, তাই না? তাদের অবদান আছে আমাদের মুক্তিযুদ্ধে, আমরা কৃতজ্ঞ। কিন্তু তাই বলে আমরা আমাদের মাথা বিক্রি করে দিই নাই। আমাদের সঙ্গে বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, শ্রদ্ধাশীলতার, পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে। ভারতের সঙ্গে কোনো প্রতিবেশী সম্পর্ক ভালো না। আপনি দেখেন মালদ্বীপ পর্যন্ত বেঁকে বসেছে, আর আশেপাশের কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই। তাহলে বাংলাদেশ কেন মাথা উঁচু করে দাঁড়াবে না? আমাদের 4 কোটি তরুণ আছে রাজপথে, তারাই ভরসা, তারাই হচ্ছে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। আমি মনে করি আমাদের সীমান্তে কোনো রক্ত ঝরবে না, আমরা সেটা চাই। আমরা সম্মানের সঙ্গে বাঁচতে চাই, মেরুদণ্ড নিয়ে আমরা বাঁচতে চাই, মাথা উঁচু করে আমরা বাঁচতে চাই। অবশ্যই সেটা সম্ভব। সেই চেতনাটা এখন মানুষের মধ্যে এসছে। এটা আরও শার্পেন হবে, আরও এটা তীক্ষ্ণ হবে দিন দিন। তখন আমরা কিন্তু নিজেদেরকে শ্রদ্ধা করতে শিখবো, মাথা উঁচু করে আমরা বিশ্ব দরবারে চলব। সেক্ষেত্রে নতুন যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় বিএনপি যে কৌশলে বা যেই পথ রেখায় এগুচ্ছে, ঠিক আছে কিনা, নাকি আরো কৌশলী হওয়া দরকার? অনেক নিজেদেরকে শুধরেছে, সেটা তাদের সেই রিয়েলাইজেশন হয়েছে। তারা এর মধ্যে অনেককে পদ স্থগিত করেছে, অনেককে বহিষ্কার করেছে, ভর্ৎসনা করেছে। যদি আগের মতোই হয় তাহলে পরিবর্তনটা কি? বিএনপি অনেক পরিপক্কতার পরিচয় দিয়েছে এবং অনেক ম্যাচিউরিটি পরিচয় দিয়েছে। তারা যেই ত্যাগ স্বীকার করেছে 15 বছর ধরে, কত জেল জুলুম, নজিরবিহীন এত মামলা তারা সহ্য করেছে এবং এত প্রাণ দিয়েছে, এত গুমের শিকার হয়েছে, এত খুনের শিকার হয়েছে, তাদের সম্পদ লুটপাট করা হয়েছে। তো সেটা একটা তুলনাহীন একটা, তারা অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হয়েছে। এবং আমরা আশা করব যে তারা সংযমের পরিচয় দেবে, ধৈর্যের পরিচয় দেবে, দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং সত্যিকারের দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে তারা অনেকখানি তৈরি হয়েছে, আরও তৈরি করবে। এবং একটা সংস্কারের মানসিকতা নিয়ে তারা সেইভাবে, সেটা আমরা তাদের কথাবার্তায় দেখতে পাচ্ছি এবং আমরা এটা কাজে প্রতিফলন দেখার অপেক্ষায় আছি। জি।
ডক্টর আনোয়ার মোহাসেন হক মিলন, যে বিএনপিকে আরো ধৈর্যের পরিচয় দিতে হবে। হ্যাঁ, বিএনপি তো অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছে। আমাকে এই বিগত সরকার 3.5 বছর জেল খাটিয়েছে দুর্নীতির মামলা না, মিথ্যে মামলা দিয়ে। আমি কি 37টি মামলা করেছি? শত মামলা করেছে, হাজার আমার কোচা 60 লক্ষ মামলা বাংলাদেশে করেছে। এই যে পুলিশ নাকি এত কিছু করতে পারে না, আজকে কেন 8,000 লোকের বিরুদ্ধে মামলা দিল? এটা তো ঠিক না, স্পেশাল মামলা দিতে হবে। এগুলি কিন্তু উস্কানি। 8,000 লোককে তারা আইডেন্টিফাই করতে পারবে? এই তো পুলিশ তো সেই আওয়ামী লীগের মতো ব্যবহার করলো। তা আসুন, আপনি আমাদের বিএনপি এই পর্যন্ত কয়জনের বিরুদ্ধে মামলা দিয়েছে? আচ্ছা, বেগম জিয়ার বাড়ি দখল করেছে, আমরা কি এটা কি দখল করেছি? হ্যাঁ, আমাদের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাম চেঞ্জ করেছে, আমরা কি এটা নিয়ে কথা বলেছি? এখনো কথা বলিনি। তা আমাদের যে অপদস্থ করলো, আমরা নীরবে সব সহ্য করছি, কিন্তু তাও আমাদের বিরুদ্ধে দেখা যাচ্ছে খুব সুকৌশলে বিএনপিকে জেপারাইজ করার মতো কাজ হচ্ছে। আসলে কি জানেন, এই সরকারের যে দুর্বলতা সেটা হচ্ছে এই গুটি কয়েক উপদেষ্টা ছাড়া বাকি উপদেষ্টারা তারা আওয়ামী লীগ কি বুঝেও না, জানেও না। দে ওয়ার ফাইন। তারা এই এনজিও চালাতেও খুব ভালো ছিল, তাদের সমাজের সকলের সাথে পরিচয় ছিল, তাদের মামলা নিয়ে হামলা নেই, তারা জানে না হোয়াট ইজ আওয়ামী লীগ। তাদের দুর্বলতা এখন তারা এখন হয়ে গেছে পাবলিক রিপ্রেজেন্টেটিভ, নন ইলেক্টেড। তারা জনগণের আশা আকাঙ্ক্ষা, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা তারা কতটা বুঝে, কতটা ধারণ করে, এটি তো আমাদের বিশ্বাস হয় না। দেখুন, আপনি যে বললেন পার্শ্ববর্তী দেশ ভারতের কথা, তারা এখন পানি দেওয়া বন্ধ করে দিয়েছে, তারা ভিসা দিচ্ছে না। আমাদের দেশের লোকেরা অল্প পয়সায় ট্রিটমেন্ট করতো ইন্ডিয়ায় গিয়ে, তাদের ট্রিটমেন্ট বন্ধ হয়ে গেলে তাদেরও আয় কমবে, তারপর নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করছে, আমাদেরকে ভিসা দিচ্ছে না। এটা কলকাতায় ব্যবসা হচ্ছে না, দোকান বন্ধ, তারপরও তারা আমাদেরকে ট্রিটমেন্টে ভিসা দিচ্ছে না। মানে কেন ভাই? এই আওয়ামী লীগ সরকার চলে গেছে, তাহলে কি বুঝতে হয়? এটা তো তাদেরই সরকার, তারাই তো এটা রেখেছিল, এটা তো দিবালকের মতো সত্য। তারপর শেখ হাসিনাকে পতিত সরকারকে সেখানে আশ্রয় দিয়েছে, তার ভিসা নেই, কোন স্ট্যাটাসে আছে এটাও বলে না, তার পাসপোর্ট রিভোক করা হয়েছে, তারপর আমরা জানি না। পার্শ্ববর্তী দেশ যদি এইভাবে বিমাতামূলক আচরণ করে, আমরা কি করব বলেন? আমরা তো প্রতিবেশী সরাতে পারবো না। বিএনপি কতটা সংস্কার হয়েছে আপনি দেখুন, 31 দফার ওয়ার্ড টু ওয়ার্ডস, লাইন টু লাইন, সেন্টেন্স টু সেন্টেন্স পড়ে দেখুন, এর চেয়ে বেশি পরিবর্তন অন্য কোন কি আছে? কোনটা কি বলার বাকি আছে? এখন আপনি বলতে পারেন বিএনপি এটা জাতীয় সনদ হিসাবে গ্রহণ করুক এবং জাতির সামনে নির্বাচনী স্তরে বলুক এবং বিএনপি কমিটমেন্ট করুক যে তারা যদি আল্লাহ তাদের দায়িত্ব নেয় তাহলে তারা 31 দফা বাস্তবায়ন করবে। আর বাস্তবায়ন করার জন্য তো 31 দফা দেওয়া হয়েছে। তা আপনি তার চেয়ে কি ডকুমেন্টস আমাদের সামনে নিয়ে আসবেন? তাহলে এর চেয়ে বেশি বিএনপি কি করতে পারে বলুন? জি, কবি হাসান হাফিজ, এই যে নতুন নির্বাচন কমিশন বলছে যে ভালো নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই, কিন্তু অনেক উপদেষ্টা, বিশেষ করে ছাত্র প্রতিনিধি যে 2 জন উপদেষ্টা, তাদেরকে আমরা বারবারই বলতে শুনি শুধু একটি নির্বাচন দিতেই এই গণঅভ্যুত্থানের পরে এই সরকার আসেনি। তাহলে কিসের জন্য এসেছে? তাই না? স্বৈরাচারের বদলে কি আরেকটা স্বৈরাচার তারা নিজেরা হয়ে উঠবে? সেই প্রশ্ন তো তোলা যেতে পারে, তাই না? অবশ্যই নির্বাচন হইতে হবে, কারণ আগেকার সরকার জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই। তারা নিজেদের আখের গোছানোর জন্য, ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য দেশের সম্পদ ফোকলা করেছে, সব কিছু ধ্বংস করে দিয়েছে। তারা সেই পেটোয়া বাহিনী গড়ে তুলেছে, তাদের ফ্যাসিস্ট যেই মনোবৃত্তি সেটার প্রতিফলন আমরা দেখেছি। এত গুম, এত খুন, এত হত্যা, এত লুণ্ঠন, এত মামলাবাজি, সেগুলির যেই পরাকাষ্ঠা আমরা দেখেছি, আমরা ভবিষ্যতে সেটা দেখতে চাই না। আমরা এমন সরকার চাই, জনবান্ধব সরকার চাই, বৈষম্যহীন সমাজ চাই, শোষণমুক্ত দেশ চাই, এবং এমন একটা দেশ চাই যেটা সম্মানজনকভাবে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারবে। সেটার ক্ষেত্র তৈরি হয়েছে। আশা করি আমরা যতই ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাব, আরও ষড়যন্ত্র হবে, কিন্তু সেটা আমাদেরকে রুখে দিতে হবে, সেটা সবাই মিলে রুখে দিতে হবে, এবং সব রাজনৈতিক দলকে এই প্রশ্নে এক থাকতে হবে। এবং উপদেষ্টাদের কথাবার্তার মধ্যে অসঙ্গতি আছে, সেটাও থাকবে, ভবিষ্যতেও থাকবে। তারা বলেছেও যে এটা প্রধান উপদেষ্টাই নির্বাচনের তারিখটা ঘোষণা করবে, আর অন্যরা ব্যক্তিগত মতামত, সেটাও ভালো, তো বলুক সেটা। তো আমরা আশা করি যে সংস্কার একটা হয়তো 3 মাস রোডম্যাপটা কি পরিষ্কার হওয়া দরকার, এটা হবে। ওই যে সংস্কার কমিশনের রিপোর্টগুলি পেলে তখন একটা হবে, সবগুলি রিপোর্ট
3 মাসের মধ্যে পাওয়া যাবে না, অনেকগুলি গঠিতই হয়েছে পরে, এবং এগুলি তো চলমান প্রক্রিয়া, তাই না? একটা তো রাতারাতি এটা করতে পারবে। কিন্তু একটি কথা বলা হচ্ছে যে নির্বাচন যত দেরি হবে এই যে গোলমাল বলি, ষড়যন্ত্র বলি, এই জটিলতাগুলো আরো বাড়বে। সেটা সত্যি কথা, তাহলে তারা শক্তি সঞ্চয় করবে, তাই না? কিন্তু যখন একটা নির্বাচনী হাওয়াটা তৈরি হয়ে যাবে, তখন সবাই যখন নির্বাচনের দিকে যাবে, এবং আপনি নির্বাচন কমিশনের কথা বললেন, নির্বাচন কমিশন তো আসলে ব্যাপার না, মূল ব্যাপারটা হচ্ছে রাজনীতি। রাজনীতি তো সব কিছুর চালিকা শক্তি। আপনার রাজনীতি যদি সুস্থ থাকে, সৎ থাকে, এবং নৈতিক মেরুদণ্ড যদি থাকে রাজনীতির, তাহলে নির্বাচন কমিশন কাজ করতে পারবে। আপনি একটা নষ্ট সরকার, ওইখানে তারা তো কিছু করতে পারবে না, তাই না? আর করে তো একমাত্র আমরা মাহবুব তালুকদারকে দেখেছি একটু বলিষ্ঠ বক্তব্য উনি রাখতেন, কিন্তু অন্যদেরকে দেখেছি সমস্ত। কিন্তু এই যে আমি নির্বাচন কমিশনের সংস্কারের একটা সভায় আমরা গিয়েছিলাম, সেখানে দাবি উঠেছে কিন্তু আগের 3টা নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনতে হবে, এই দাবিটা উঠেছে। হ্যাঁ, উঠেছে, এবং রাজনৈতিক দলগুলিকেও সচেতন হতে হবে। তারাও কিন্তু কথার খেলাপ করে। 33% নারী নমিনেশন পাওয়ার কথা, কিন্তু কোনো দল কিন্তু সেটা কখনো করে না। আমি সেখানে প্রস্তাব দিয়েছি, এটা যদি না করে তাহলে এটা শাস্তি ব্যবস্থা করতে হবে, রাজনৈতিক দলগুলি যেন শাস্তি পায় যদি এটা বাস্তবায়ন না করে। আর নারী কোটা তুলে দিয়ে দাবি উঠেছে যে 100 নারী আসনে নারীরাই প্রতিদ্বন্দ্বিতা করবে। জি, কিন্তু আমরা দেখলাম যে নতুন যে নির্বাচন কমিশন, সেই কমিশনকে কিন্তু আবার জাতীয় নাগরিক কমিটি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে সিনিয়রের আইন বাতিল করতে হবে, সংস্কারগুলোর আগে এই ধরনের নিয়োগ দেওয়াই ঠিক হয়নি। একটা মত আছে যে হ্যাঁ, নির্বাচন কমিশন যে সংস্কার কমিটি, তাদের সুপারিশটা পাওয়ার পরে তারা কিন্তু অনেক কাজ করেছে, অনেকখানি তারা এগিয়েছে, এবং পুলিশও অনেকখানি এগিয়েছে, বিচার বিভাগও অনেকখানি এগিয়েছে। তো তাদের সংস্কারটা পাওয়ার পরে গঠন করাটাই সমীচীন ছিল। এখন এইটা সেই জায়গায় কি তাহলে রাজনৈতিক দলগুলোর কিছুটা তাগিদের কারণেই কি সরকার এই না, কিন্তু তারা তো এখনো সুপারিশ পাওয়ার আগে তো তারা কোনো কাজ করতে পারবে না, শুরু করতে পারবে না। ফলে এটা একটা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো হয়েছে আমার ব্যক্তিগত ধারণা। এটা যদি সংস্কার কমিশনের রিপোর্টটা পেত, এবং এটা রাজনৈতিক দলগুলিকে বারবার আমি বলি ইনভলভ করার ক্ষেত্রে, তারা কি করে, প্রধান উপদেষ্টা 2 দফা কি 3 দফা ডেকেছেন রাজনৈতিক দল, একদিন একটা প্রোগ্রাম করে 10টা রাজনৈতিক দল, তো 2 মিনিট করেও কেউ সময় পায় না। এটা তো হয় না, এটা ভুল। থরলি আলাপ করতে হবে, থ্রেড বেয়ার এটা আলাপ করতে হবে, সবার কাছ থেকে শুনতে হবে, জানতে হবে, এটার ক্রস চেক করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে, পর্যালোচনা করতে হবে, মূল্যায়ন করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে। এত সোজা জিনিস নয় যে 3 মাসের মধ্যে একটা সংস্কার করে ফেললো, একটা রোডম্যাপ দিয়ে ফেললো। তো আমার ধারণা যে নির্বাচন হতে হয়তো আগামী বছরের ডিসেম্বর কিংবা এর বেশি তো সময় দেওয়া যাবে না আমার মনে হয়। তো সেটা সম্ভব। মেজর হাফিজ বিএনপি নেতা বলেছেন যে 6 মাসে তারা বিশ্বাস করে যে 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া। মূল কাজটা হলো ভোটার তালিকা, তাই না? সেটাকে আপডেট করা। এবং আমরা যেই বৈঠকে গিয়েছিলাম নির্বাচন কমিশন সংস্কারের, আমাদের মিডিয়া থেকে যে ডেকেছিল, আমরা বলেছিলাম যে সেনাবাহিনীর সহায়তা নেবেন, এটা অবশ্যই করা সম্ভব, তাই না? তারা যেহেতু এনআইডি সাফল্যের সঙ্গে করেছে, ভোটার তালিকাটা আপডেট করার ক্ষেত্রে তো তাদের সহায়তা নিলে এটা দ্রুত করা সম্ভব। তখন ভোটার তালিকা হয়ে গেলে তো আর ইলেকশনের মধ্যে আর বড় ধরনের কোনো সমস্যা থাকে না। তাই সীমানা নির্ধারণের দরকার নেই, কিছু আছে, এগুলিও অ্যাড্রেস করা যাবে, তাই না? এবং স্থানীয় সরকারের নির্বাচন আগে করার একটা প্রস্তাব এসেছে, তাইলে একটা হ্যাঁ। এবং আপনি জানেন যে প্রধান উপদেষ্টার 3রা সেপ্টেম্বর সম্পাদকদের সঙ্গে একটা বৈঠক করেছিল, আমার সেখানে সৌভাগ্য হয়েছিল যাওয়া। সেখানে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে ছাত্র সংসদের নির্বাচনগুলি আগে দিলে ভালো হয়, তাহলে কিন্তু একটা যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে, লেজুর বৃত্তি রাজনীতিটাও দূর হবে। একটা পাইলট প্রকল্প হিসেবে আমরা কিন্তু সেই ক্ষেত্রেও আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না। মানে ছাত্র সংসদের নির্বাচন যদি এক্সপেরিমেন্টালি হোক না, 2-1টা পাইলট প্রকল্প হিসেবে, সেটাও আমরা দেখতে পাচ্ছেন কোনো লক্ষণই নাই। যেটা আছে গতি অত্যন্ত মন্থর। শিক্ষাঙ্গনগুলি দীর্ঘকাল নেতৃত্ব শূন্য ছিল, অনেক জায়গায় ভাইস চ্যান্সেলর ছিলেন না, প্রক্টর ছিলেন না, রেজিস্ট্রার ছিলেন না। তো সেগুলি দূর হয়েছে সব। গতিটা কিন্তু প্রত্যাশিতভাবে গতিশীল না, আসলে মন্থর একটা গতি সব ক্ষেত্রে। যদি গতিটা আমরা সেরকম স্মুথ হতো তাহলে কিন্তু এত বড় সংকট হতো না। এবং গোয়েন্দা সংস্থাগুলিরও ব্যর্থতা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা আছে, সেনাবাহিনী তো এর মধ্যে যতটা পারছে সামাল দেওয়ার চেষ্টা করছে, তাই না? কিন্তু আমাদের নিজেদের মধ্যেও তো উচ্ছৃঙ্খলতা দেখা দিয়েছে জাতি হিসেবে। সত্যিকার অর্থে আমরা কিন্তু কোনো আইন মানছি না, আমরা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছি, মব জাস্টিস আমরা করছি, বিচারের ভার নিজের হাতে তুলে নিচ্ছি। সেটা কিন্তু কোনোভাবে কাম্য না। আমাদের তো নিজেদেরকেও সহিষ্ণুতার পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, দেশপ্রেমের পরিচয় দিতে হবে। জি, ডক্টর আনু মেহসন হক মিলন, এই যে
নির্বাচনের কথা বলছি, জানুয়ারিতে ছাত্রদের, অর্থাৎ যেই ছাত্রদের হাত ধরে এই জুলাই আগস্টের অভ্যুত্থানটা, তাদের একটি নতুন দল নিয়ে আলোচনা আছে, এ থেকে বিএনপির কোনো অস্বস্তি আছে? নতুন দল ছাত্রদের? মোটেই না, মোটেই না। বিএনপি তো নিউ জেনারেশন নিয়ে বেশি কাজ করছে। আপনি বিএনপি দেখুন, যে সিনিয়র নেতারা ম্যাক্সিমাম রিটায়ার্ড হয়ে গেছে, এবং তাদের জেনারেশন যে অর্থাৎ তাদের ছেলে মেয়েরা কিন্তু এখন বিএনপির লিডিং টিম, এটা আপনি দেখতেই পাচ্ছেন। বিএনপি তো সবসময় শহীদ জিয়া যেমন ইয়াংদেরকে নিয়ে, আমরা শহীদ জিয়ার সময় ছাত্র রাজনীতি শুরু করেছিলাম, এখন আবার আমাদের যারা সিনিয়র আছেন তাদের ছেলে মেয়েরা আসছে, নতুন ইন্ডাকশন তো আমাদের বিএনপিতে হচ্ছে। আমরা তো চাই নিউ জেনারেশন, এবং আমাদের যে অ্যাক্টিং চেয়ারপারসন, ওনাকে তো আমরা নিউ জেনারেশন নেতা হিসেবে মনে করি। অনেকদিন ধরে বাইরে রয়েছেন, কিন্তু এতদিনে তো উনি অনেক কিছু হতে পারতেন যদি দেশে রাজনীতি সচেষ্ট থাকতো। দেখুন, নির্বাচন কমিশন রিফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। আমি নির্বাচন কমিশনকে মনে করি গণতন্ত্র কমিশন। এই নির্বাচন কমিশনকে যদি ঠিক করা হয়, গণতন্ত্র ঠিক হয়ে যায়। আমরা দেখুন প্রতি 5 বছর পরে একবার এই নির্বাচন কমিশন দিয়ে তাকিয়ে থাকি যে তারা তাদের ওহী নাজিল হবে এবং তারা সুষ্ঠু নির্বাচন করবে, কিন্তু একবারও করেনি। তাহলে নির্বাচন কমিশনকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। এই নির্বাচন কমিশন যে সংস্কার কমিশন হয়েছে, খুব সুন্দর কমিশন, সব ভালো ভালো লোক হয়েছে, কিন্তু নির্বাচন করেছে 2-4 বার, এবং নির্বাচনে যে পট হোলগুলো আছে, কিভাবে একটা নির্বাচন ম্যানিপুলেট করা যায়, ম্যানুভার করা যায়, রিগিং করা যায়, কিভাবে নির্বাচন কমিশন বা আরপিওতে কি কি ত্রুটিগুলি রয়েছে, এগুলি যারা ভুক্তভোগীরা তারাই জানে। তারা কি একটি সদস্য নিতে পারতো না যারা নির্বাচন 2-4-5 বার করেছে? ইউ সি, এটা তো নেই, তারা সব ম্যাথমেটিক্যাল লোক নিয়েছে। তাই এনিওয়ে তারা এটা পাবলিকলি প্রেজেন্ট করবে, এবং সেখানে আমাদের দলের সুযোগ রয়েছে কথা বলার। হ্যাঁ, বলা হবে। কিন্তু নির্বাচন কমিশন যদি শুধু মনেই করে আমরা একটা নির্বাচন করে দেবো, তাহলে তো হবে না। নির্বাচন কমিশন হচ্ছে এমন একটা ইনস্টিটিউশন, দলগুলি গণতন্ত্র ঠিক মতো পরিচালিত হচ্ছে সেটাও তাদের দেখতে হবে। আপনি উন্নত বিশ্বে দেখুন না, প্রাইমারি ইলেকশন হচ্ছে, নির্বাচন কমিশন এগুলি কন্ডাক্ট করছে। দলীয় গণতন্ত্র রয়েছে কিনা, নির্বাচন কমিশন কন্ডাক্ট করছে। আরবিট্রেশন করার ব্যবস্থা থাকতে হবে, তাদের লিগ্যাল প্রসিডিউর ব্যবস্থা থাকতে হবে, তাদেরকে জুডিশিয়াল দায়িত্ব দিতে হবে ইন দ্য ইলেকশনস। তো এই নির্বাচন কমিশনটাকে খুব কঠিনভাবে সাজাতে হবে। ঘন্টার পর ঘন্টা বলতে পারবো আরপিওতে কতগুলো রয়েছে চেঞ্জ করার। হ্যাঁ, নাগরিকরা যেটা বলেছে, নাগরিক কমিটি যেটা বলেছে, সেটা বলেছে যেহেতু এই 2022 সালে তারা যে সংশোধন এটা করলো, এটা তো আসলে 2012 সালে যেটা হয়েছিল, 2017 সালে যেটা হয়েছিল, 2022 সালে সেটাই হয়েছে, সেটাকেই তারা রেখেছে। কিন্তু নির্বাচনকে কমিশন সিলেকশন করা, আমরা যে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান বা পাকিস্তান দেখি, সেই অবস্থাটি বর্তমান সরকারের নেই, এবং সেটা এই সরকার করতেও পারছে না। কারণ এই সরকারের কনস্টিটিউশন রিফর্ম করা, তারা জাতীয় সনদ তৈরি করতে পারে, কিন্তু দে ক্যানট এক্সিকিউট এভরিথিং। এতে তাদের কিছু লিমিটেশন রয়ে গেছে। এই লিমিটেশনগুলো কিন্তু তারা জানে না যে তাদের এই লিমিটেশন রয়ে গেছে। তারপরে যদি বলে আমরা কি শুধু নির্বাচন করে ক্ষমতা হস্তান্তরের জন্য আসছি নাকি? ভাই, আপনারা কি জন্য আসছেন? আপনারা তো একটা সুষ্ঠু পথে ট্রেনটাকে উঠিয়ে দিবেন নাকি? আর যদি আপনারা বলেন আপনারা থাকতে চান, আপনি রেফারেন্ডাম দিয়ে দেখুন জনগণ কি বলে। আপনাদের কি অবস্থা এখন? কিন্তু যে একটি কথা যে ছাত্ররা বলতে চায় যে এক স্বৈরাচারের হাত থেকে আরেক স্বৈরাচারের হাতে যেন ক্ষমতা না যায়, পুরো কাঠামোটা একটা সমস্যা। তারা কিভাবে এই কথাটা বললো? অযৌক্তিক কথাটা। বিএনপি যে 2001-2006 পর্যন্ত ছিল, তারা কি স্বৈরাচার ছিল? বিএনপি কি হাজার হাজার মামলা করেছে? বিএনপি কি হাজার হাজার লোককে খুন করেছে? বিএনপি কি টাকা পাচার করেছে? বিএনপি কি ব্যাংক দিয়েছে? বিএনপি কি গুম করেছে? হোয়াট বিএনপি ডিড? 2001 এই যে কথাটা বলতেছে, তারা একটা গোয়েবলসের থিওরির মতো কথা বলে বিএনপিকে আজকে কর্নার করার চেষ্টা করতেছে। বিএনপিকে বিএনপিকে দোষারোপ করার কোনদিন কি বিএনপির বিরুদ্ধে কেউ স্লোগান দিতে পারবে? আমি যে শিক্ষা প্রতিমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি একটা খুন হয়েছে? না শিক্ষকরা রাজনীতি করেছে, না চর দখল করেছে, না হল দখল করেছে, না শিক্ষাঙ্গনে অপবিত্র কোনো কাজ হয়েছে, না রেপের সেঞ্চুরি হয়েছে, না ভিসির কাছ থেকে টাকা চাঁদা আদায় করেছে, না টেন্ডারবাজি করেছে। তো কোথায় বিএনপি স্বৈরাচারী করলো? এই যে কথা বলছে, এক স্বৈরাচার আর স্বৈরাচার। কারণ জাতি আমরা 15 বছর অপেক্ষা রয়েছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আজকে 2000-এর মতো লোকের রক্ত দিয়ে বিপ্লব করে এই স্বাধীনতা এসছে। এই স্বাধীনতা শহীদদের, ছাত্র জনতা সকলেই। হ্যাঁ, আমাদের জেনারেশন যে এগিয়ে ছিল তারা আছে, তাদের তো রাজনীতি করার অধিকার আছে। আপনি প্রশ্ন করেছেন তারা রাজনীতি, কিন্তু কিংস পার্টি যেন না হয়। জি, কবি হাসান হাফিজ, যে ছাত্ররা রাজনৈতিক দল, কিন্তু কিংস পার্টি যেন না হয়, এটা তো একটা অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এখনই এটা মন্তব্য করার সময় আসেনি। ভালো কথা, রাজনীতিতে আসবে, আসুক, ভোটে প্রমাণিত হবে, তাই না? জনগণ যদি পছন্দ করে তাহলে থাকবে, আর না হলে থাকবে না। ডক্টর ইউনূস নিজেও কিন্তু একটা রাজনৈতিক দল করেছিলেন, খুবই স্বল্প আয়ু ছিল সেটার, তাই না? তো
তো ওনার কিন্তু সেরকম আর ইচ্ছা নাই, উনি বুঝে গেছেন যে এটা ওনার, বারবারই বলছেন তিনি নির্বাচন এগুলোতে নেই, এটাতে উনি থাকতে চান না। তো ভালো কথা, এখন একটা সম্মানজনক আমরা চাই যে মানে একটা অবদান রাখবে তারা, এবং একটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, প্রত্যেকের ভোটাধিকারটা যেখানে নিশ্চিত হবে সেটা ওই নির্বাচন কমিশন সংস্কারে এটাও এসছে যে ভোটাধিকার বাধ্যতামূলক করাও যায় কিনা, প্রবাসীদের ভোটার করার ব্যাপার, এবং প্রবাসীদেরকে মন্ত্রিসভায়ও তাদের প্রতিনিধিত্ব থাকা দরকার, এসব দাবিও উঠেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি সুপারিশমালা আসে, কিন্তু আমি বারবার গুরুত্ব দিব রাজনৈতিক দলগুলির সঙ্গে এটার ইন্টারাকশন করার, এবং তাদেরকে ইনভলভ করে যেন সংস্কারগুলি করা হয়, যেন ভবিষ্যতে তারা সেগুলি বাস্তবায়নের অঙ্গীকারটা করেন। কিন্তু ছাত্ররা, নতুন যে রাজনৈতিক বাস্তবতায় ছাত্ররা যদি রাজনৈতিক দল করে, সেই জায়গায় আমরা সবসময় যে জায়গাটি বলি যে লেভেল প্লেইং ফিল্ডটাকে থাকবে কিনা, রাজনীতির মাঠটা দিন শেষে সবার জন্য সমান থাকবে কিনা। আপনারা যখন ভোটাধিকারটা নিশ্চিত হবে, মানুষ এটা চয়েস করবে, মানে কাকে ভোট দেবে কাকে দেবে না, তখন সেটা প্রমাণিত হবে, তাই না, কার জনপ্রিয়তা কতখানি। তো এটা এখনই এটা বলার সময় আসেনি। তো দেখা যায় যে এগুলি একটা দীর্ঘ অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলিকে যেতে হয়। জাতীয় সংকটে সেই দেশপ্রেমের, ঔদার্যের, সহিষ্ণুতার পরিচয় দিতে হয়, দূরদর্শিতার পরিচয় দিতে হয়, পরিপক্কতার পরিচয় দিতে হয়। সেগুলি একটা রাজনৈতিক দল হঠাৎ করে গজিয়ে উঠলে তো খুব তাড়াতাড়ি একটা কিছু সেটার মধ্যে ভবিষ্যৎ থাকে না, এটা অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়, তারপরে একটা ম্যাচুরিটি আসে। কিন্তু রাতারাতি একটা কিছু হয়ে গেলে এটা কিন্তু সম্ভব না। কিন্তু আমরা চাইবো যে ভোটে যাবে যারা, জনগণ যাদেরকে পছন্দ করবে তারা টিকবে, আর যারা পছন্দ করবে না যাদেরকে, তারা থাকবে না। জি, অনুষ্ঠান একেবারে শেষে দুজনের কাছ থেকে শুনে অনুষ্ঠান শেষ করবে। যে দিন শেষে আমাদের প্রত্যাশা, সবার প্রত্যাশা একটা ভালো নির্বাচন, সবাই যেন ভোট দিতে পারে, সেই জায়গায় কি শুধু তত্ত্বাবধায়ক সরকার বলি, বা এই জায়গাগুলো নিশ্চিত হলেই কি শুধু এই প্রত্যাশিত নির্বাচনটা সম্ভব? শুনুন, যে সংস্কারগুলির কথা বলছে, যে নির্বাচন রিলেটেড, নির্বাচন কমিশন সেটা করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট রাইট নাও, ইনস্ট্যান্টলি পুলিশ ডিপার্টমেন্টকে যারা যারা অন্যায় করেছে তাদেরকে আইডেন্টিফাই করে, তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করে, আর যারা ভয় রয়েছে তাদেরকে বলা উচিত যে তোমাদের কোনো ভয় নাই, কারণ তোমরা ফেসিবাদী রাজনৈতিক সময়ের পুলিশে কাজ করেছো বলে তোমাদের অনেকের আচরণ হতেও পারে, কিন্তু এটাকে সেগ্রিগেটেড করতে হবে, আলাদা করতে হবে। সকলকে একটা ভীতির সংস্কার রয়েছে যে যে কোনো পুলিশকে সেখানে আটকে দিতে পারে। দে মাস্ট আইডেন্টিফাই দোজ হু আর ইনভলভড ইন দ্য ক্রিমিনাল অ্যাক্টিভিটি, তাদেরকে বাকিদেরকে একদম সাধারণ ক্ষমা করে দিয়ে যা হয়েছে অতীতে সেটা ইজ গন, নাও ইউ গো হেড and help the nation, help the administration. পুলিশের মনোবল আগে তৈরি করতে হবে, তা নাহলে আপনি এই বাংলাদেশে এই অবস্থা ঠেকাতে পারবেন না। জি, অনুষ্ঠান একেবারে শেষে কবি হাসান হাফিজ, এই যে প্রত্যাশিত নির্বাচনের জায়গাটা পূরণ হবে কিভাবে, শুধুই তত্ত্বাবধায়ক বলি বা এই যে কথাগুলো বলা হচ্ছে, আমি তো এই যে বলি যে সবারই দায়িত্ব আছে এখানে, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে এখানে, রাজনৈতিক দলগুলির দায়িত্বটা বেশি, কারণ একটা নতুন পরিবেশে একটা সুন্দর দেশ বিনির্মাণের জন্য, একটা মানে স্বপ্নের বাংলাদেশকে, যারা শহীদ হয়েছেন তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য এখানে কিন্তু তাদেরকে অনেক ধৈর্য, ত্যাগ, তিতিক্ষার পরিচয় দিতে হবে। প্রত্যেকটা নাগরিককে দায়িত্বশীল হতে হবে। পুলিশের কথা বললেন, পুলিশকে মানবিক হতে হবে, এবং শুধু পুলিশ কেন, আমরাও যেন পুলিশকে সহায়তা করি, তারা যেন সত্যিকারের মানবিক পুলিশ এবং জনগণের বন্ধু হিসেবে গড়ে উঠতে পারে। সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আমরা একটা সুন্দর বাংলাদেশের জন্য আমরা যার যার ক্ষেত্র থেকে, যার যার অবস্থান থেকে আমরা এই বিপ্লবের সম্মানটা আমরা রক্ষা করব, এবং এই স্পিরিটটাকে আমরা আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা এটার প্রতিফলন ঘটাবো। না হলে কিন্তু সমস্ত অর্জন ম্লান হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। জি, আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।